আমি রাস্তায় আছি, সাথে ঘড়িতে সময় রাত 11:59। শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে ভূত এফএমে আমন্ত্রণ জানাচ্ছি এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। এবং কয়েকদিন প্রচণ্ড গরম ছিল, তারপরে আমাদের সেই ঝড়ের আশঙ্কা। এবং আমি বলবো যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই নিজের সেফটিটা আগে এনশিওর করবেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমাদের প্রচুর লিসেনার আছেন যারা কোস্টাল এরিয়াতে থাকেন, যারা বিভিন্ন জায়গায় থাকেন, এবং তাদের প্রত্যেককে বলবো যে ঝড়ের পরিমাণ বা মাত্রা যাই হোক না কেন, আপনি সব সময় চেষ্টা করবেন যে আপনার ওই জায়গার লোকাল অথরিটি যা বলছে এবং আপনার যেটা করা উচিত সেটা সবার আগে করে ফেলা। হ্যাঁ, সেটা খুব বেশি জরুরি এবং আমার মনে হয় যে সেটা শোনা উচিত। এবং আমার আরও একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমাদের যারা শুনছেন তাদের মধ্যে একটা বিরাট অংশ আছেন কলকাতায় এবং পশ্চিমবঙ্গে, এবং তাদের সবাইকেই আমি জানাচ্ছি আমাদের ভূত এফএমে আমন্ত্রণ, এবং সেই সাথে আপনাদেরও সুরক্ষা কামনা করছি এবং আশা করছি আপনারাও নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। এবং যারা যেখান থেকে আছেন না কেন আমাদের ফেসবুক পেজে একটু জানাবেন যে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং কোন জায়গা থেকে লিখছেন সেটাও জানাবেন। শুরু করছি আজকের ভূত এফএম। শুরুতে জানিয়ে দিচ্ছি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনি আপনার ঘটনা পাঠাতে চান, তাহলে আপনাকে চলে যেতে হবে আমাদের যে ইমেল অ্যাড্রেস, সেই ইমেল অ্যাড্রেসটা মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে সরাসরি বলবো যে আপনারা অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আপনাদের ঘটনাটি। এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, আর ফেসবুক পেজের লিঙ্কটা বলে দিচ্ছি, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আর আমাদের টুইটারে আপনি আসতে পারেন এবং আপনি দেখতে পারেন আমাদের পোস্টটা russell_bhutfm। আপনারা জানেন সবাই, সেখানে এসেও ভিজিট করতে পারেন। তো যাই হোক, আমি যেটা করব এখন, তো ঘটনা যাব। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। আর আমি এখন ঘটনায় যাব এবং এখন পর্যন্ত পরিবেশ সুন্দর এবং বৃষ্টিও হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার। এবং আমাদের স্টুডিওর যে জানালার কাজ সেটা অনেকটাই ঝাপসা নিচের দিকটা। তো যাই হোক, আশা করছি সবাই আজকের ভূত এফএম অনেক এনজয় করবেন। এবং আজকের ভূত এফএম শুরু করতে চাই একটা আমরা ইমেল দিয়ে, যে ইমেলটি আপনাদেরই পাঠানো ইমেল, এবং সেটা আমি যিনি পাঠিয়েছেন তার মতো করেই পড়ে শোনাতে চাই। চলুন শুনে আসি আমাদের আজকের প্রথম ঘটনা। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই, আশা করি ভালোই আছেন আর আপনি সর্বদা আল্লাহর রহমতে ভালোর দলেই থাকেন। আমি জোবায়েত হুসাইন, ইতালির মিলান সিটি থেকে লিখছি। আমি এখানে একটি মিনি মার্কেট চালাই। কর্মসুবাদে আমার মিনি মার্কেটটি যে অ্যাপার্টমেন্টে রয়েছে তার ওপরে লোকদের সাথে স্বাভাবিকভাবেই বেশ ভালো রিলেশন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের মিনি মার্কেটের ওপর তলায় আমার এক ক্লায়েন্ট রয়েছে, যিনি একটা অন্য দেশের নাগরিক, ইকুয়েডরের নাগরিক, এবং তার নাম জুলিও। এমনিতে ও রাতে জব করত জানতাম, তবে কোথায় কি জব করত অত বিস্তারিত জানতাম না। ওর ডিউটি ছিল খুবই দীর্ঘ। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে কিংবা 8টায় যেত আর ফিরত পরের দিন দুপুর 12টায় কিংবা 1টায়। ও কাজে যাবার সময় আমার মিনি মার্কেট থেকে কোমল পানীয়, জুস কিংবা অন্য সফট ড্রিঙ্কস কিনে নিয়ে যেত। গত সপ্তাহে একদিন কাজ থেকে ফিরে জুস কিনে বাসায় ফেরার সময় ওর সাথে থাকা ব্যাগটি আমার ক্যাশের সামনে ভুল করে রেখে যায়। পরবর্তীতে আমি ব্যাগটি পেয়ে একপাশে রেখে দিই। আমি ভেবেছি হয়তো অন্য কেউ রেখে গেছে, পরে হয়তো নিতে আসবে। তবে ব্যাগটি পাশে রাখার সময়
আমি ব্যাগটি একবার খুলে দেখি এর মধ্যে কি আছে, কোনো আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার মতো কোনো কিছু আছে কিনা, বা অবৈধ কিছু কেউ রেখে গেল কিনা। এসব ভেবে খুলে দেখি জামা কাপড় আর একটা তসবির মতো, ঠিক তসবি না, হিন্দুদের পৈতার মতো ক্রস চিহ্নের লোহার একটা বস্তু। আমি ভাবলাম হয়তো হবে কোনো খ্রিস্টান ধর্মের অনুসারী, হয়তো সে এগুলো দিয়ে তার ধর্মের চর্চা করে। ঠিক 2 দিন পর ওই ইকুয়েডরের লোকটি সকালে আমার দোকানে আসে কিছু কেনার জন্য। তখন আমার ক্যাশের পেছনে ব্যাগটি দেখতে পেয়ে বলে যে ব্যাগটি আমি এখান থেকে এখানে ফেলে গেছি, অথচ বাসায় খুঁজে অস্থির, গতকাল কাজেও যেতে পারিনি এর জন্য। আমি বললাম, ব্যাগ ছাড়া কাজে যেতে সমস্যা কি? আর আমি ব্যাগটি খুলে চেক করেছি যে কার বা কি কে রেখে গেছে। আমি তো দেখলাম জামা কাপড় ক্রস টাইপের কিছু। ও তখন ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে আবার খুলে 2-3টা জিনিস বের করলো। ক্রস ছাড়াও আরো মালা ধাঁচের কিছু আছে, বলে যে এগুলো ছাড়া কাজে যাওয়া যায় না। আমি শুনে কিছুটা অবাক হলাম আর দুষ্টামি করে বললাম যে তুমি কি জাদুটোনা করো নাকি? ও হেসে বলল, না, জাদুটোনা করার সামর্থ্য আমার নেই। আমি যেই হাসপাতালে জব করি ওখানে রাতের ডিউটিতে সমস্যা হয়, তাই সেফটির জন্য এগুলো রাখি। আমি শুনে কিছুটা অবাক হলাম, আবার আগ্রহ বাড়ল শোনার। মনে মনে আপনাদের ভূত এফএমের কথা মনে পড়ল। আমি প্রায়, আপনি বলে থাকেন আমাদের আশেপাশে যাদের অভিজ্ঞতা আছে এসব ভৌতিক ঘটনার, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে। ঠিক তেমনি আমি ওকে খুব করে অনুরোধ করলাম শোনানোর জন্য। ও প্রথমে বলে যে প্রাইভেসির জন্য এসব ঘটনা বাইরে বলা নিষেধ, ওদের যে ডিরেক্টর তিনি এগুলো বাইরে প্রকাশ করতে বারণ করেছেন। আমিও নাছোড়বান্দা, খুব খুব করে অনুরোধ করায় ভালো সম্পর্ক থাকার কারণে আমাকে বলতে রাজি হলো। আমি মূল ঘটনায় যাচ্ছি। এটি মিলানের বেরগামো শহরের একটি হাসপাতাল। আপনি স্থানটি উল্লেখ করবেন না অনুগ্রহ করে। আমি করে ফেলেছি কারণ আপনি আগে লিখেছেন, এই কথাটা আগে লিখতে হবে যে এটা উল্লেখ করা যাবে না, তাহলে পরের অংশটুকু উল্লেখ করতাম না। ওর ভাষ্যমতে ওই হাসপাতালে সাধারণত যারা কোমায় চলে যায় কিংবা মৃত্যুর দিনক্ষণ সন্নিকটে এসেছে, অর্থাৎ যারা ডাক্তারের চিকিৎসায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের জন্যই ব্যবস্থা। জুলিও আমায় বলল যে প্রথম প্রথম বেশ কিছুদিন কাজ খুঁজেছি, কিন্তু আমার জন্য দুষ্কর হয়ে যায়। প্রায় দীর্ঘ 7-8 মাস পর 2017 ফেব্রুয়ারির দিকে হাসপাতালে একটা জব পেয়ে আমি বেশ আনন্দিত ছিলাম। আমার কাজ ছিল রোগীদের রুমে গিয়ে চেক করা, ময়লা আবর্জনা পরিষ্কার, কোনো রোগী মারা গেলে তাকে ডোম ঘরে নিয়ে যাওয়া। আমি শুনেছিলাম যে আমার স্থানে যে কাজ করত তাকে বহিষ্কার করা হয়েছে, তবে কি কারণে হয়েছে জানতাম না। চাকরির প্রথম 2 সপ্তাহ আমার দিনের ডিউটি ছিল, 3য় সপ্তাহ থেকে আমার রাতে ডিউটি পড়ে। আমার এক কলিগ রাতে আমায় বলল যে রাত 1টার পর একটু সতর্ক থাকতে এবং এক কলিগ আরেক কলিগের নজরের আওতায় থাকতে। আমি শুনে ভাবলাম হয়তো কাজে কেউ ফাঁকি দেয় কিনা সেটা নিয়ন্ত্রণ করার জন্য এই ব্যবস্থা। আমি মনে মনে ভাবলাম আমার যে কাজ সে আমি কেউ দখল দেখলেও করবে, আবার না দেখলেও করব। আর হাসপাতালে তো সিসি ক্যামেরা আছেই, তাই অনর্থক কোনো নজরের বিষয়টাকে আমি কেয়ার করলাম না। আমি রুম ক্লিন করে এগোচ্ছি। এমন সময় আমাদের ঝাড়ু বালতি যেখানে রাখি, মনে হলো কালো জামা পরা একটা মানুষ ঢুকলো সেখানে। আমি সোজা গিয়ে ডানে মুখ ঘোরানোর সময় মনে হলো যে কেউ ঢুকেছে। আমাদের স্টাফ সকলেই আকাশি রঙের পোশাক পরা। আমি ভাবলাম যে আবছা আলোতে রাতে আকাশি রঙের পোশাক আমার কাছে কালো লেগেছে, তাই অতটা চিন্তিত ছিলাম না। আমি বাকি কাজ করতে করতে ওই রুমে প্রবেশ করলাম। হয়তো আমার ধারণা ছিল আমার কোনো কলিগকে দেখতে পাবো। আমি দরজা খুলে লাইট সুইচ টিপলাম, কিন্তু আলো
জ্বলে না, কিন্তু করিডোরের আলোতে কিছুটা দেখা যায় ভেতরে, অনুমান করার মতো আলো। আমি বালতিগুলো ভরে রাখতে আবার আমার কাছে ভীষণ এক ঠান্ডা অনুভব হলো। আমি ভাবলাম হয়তো যে কোনো বাতাস প্রবেশ করলো, কিন্তু ঠান্ডায় আমার নাক মুখ কাঁপুনি দিয়ে আমার শরীরের অন্যরকম অনুভূতি, যেটা বোঝাতে পারবো না। আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়েছিলাম আর ভাবছিলাম যে এটা স্বাভাবিক কোনো বাতাস না। আমার তখন স্পষ্ট মনে আছে যে আমার ঠিক পেছনে দরজা, যেখান দিয়ে করিডোরের আলো আসছিল, কিন্তু ফিল হচ্ছিল যেন রুমে কোনো দরজা নেই। আমি যেদিকেই ঘুরি, হাত দিলে কেবল দেয়াল স্পর্শ লাগে, আর দরজা ঠিক আমার পেছনে। আমি প্রায় চারদিকেই ঘুরছি, একই অবস্থা, দরজা ঠিক আমার পেছনে। আমি টেনশন আর ভয় মিলিয়ে বসে পড়লাম ফ্লোরে। এমন সময় আমার দুইজন কলিগ একসাথেই এসে রুমের দরজা খুলে লাইট জ্বালায়, আর আমাকে তারা নাকি ফ্লোরে বসে দুলতে দেখেছিল। জুলিও আমাকে আমার দোকানে বসে কেমন করে দুলছিল সেটা অভিনয় করে দেখালো, ঠিক যেভাবে মাদ্রাসার ছাত্ররা পড়ার সময় তোলে। এরপর কলিগ আমাকে তুলে আরেকটা রুমে গিয়ে তৎক্ষণাৎ কিছু বলেনি, শুধু বলল, তোমাকে না সবসময় কারো চোখের সামনে থাকতে বলেছিলাম, একা একা কি করছো এখানে? এখন কি একটু ঠিক আছো? আমি মনে মনে বললাম যে না, যদি বলি চাকরিটায় আনফিট বলে ডিসমিস করে দেয় কিনা। বললাম, হ্যাঁ ঠিক আছি, গায়ে একটু জ্বর জ্বর ভাব, তাই হয়তো পড়ে গেছি। আমার ওই ঠান্ডা বাতাসটাকে মনে হয়েছিল জ্বর হবার পূর্বে মানুষের একটু ঠান্ডা আর কাঁপুনি দেয়। আমার কলিগরা কপালে হাত দিয়ে বলল, কই না তো, হয়তো ক্লান্ত, যাও আমাদের রেস্ট রুমে একটু জিরিয়ে নাও। এরপর আমাকে 2 দিনের বিশ্রাম দেয়া হয়। তখন অবধি আমাকে কেউ জানায়নি যে ওখানে সমস্যা হয়। 2 দিন পর যখন আবার ওখানে যাই, আমি দিনের বেলা বাসা থেকে ঘুমিয়ে সুন্দর প্রিপারেশন নিয়ে গিয়েছি যে নতুন জব যদি সমস্যা হয়। ওই দিন ও আমায় বলল যে রাতে সতর্ক থেকো, কারো চোখে চোখে থেকো। আমি ভাবলাম মৃত্যুশায়ী অথবা একদম মুমূর্ষ রোগী থাকে, তাই হয়তো এমন কিছু বলছে। কখন কোন বেডে ইমার্জেন্সি দরকার পড়ে, তাই হয়তো এই ব্যবস্থা। আমি হয়তো নিজের কাজ স্বাধীনভাবে করার চেষ্টা করতাম, যে দায়িত্ব তা পুরো করা রিল্যাক্স মুডে। ওই দিন তেমন কিছু ঘটল না। ঘটনা ঘটল এর ঠিক